সেদিনের পর কেটে গেল আরো কয়েকটি মাস। দিন যত যাচ্ছে জাঙ্কুক তেয়ের ভালোবাসা খুনসুটিগুলো আরো ভালোবাসাময় হয়ে উঠছে। এরই মাঝে তেয়েদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেল। চেহুপ আর ইয়ংয়ের বিয়ের দিনও ঘনিয়ে এসেছে। সামনে বিয়ে আসছে, তাই সবার ব্যস্ততা আরো বেড়ে যাবে। এই জন্য তেয়ে জাঙ্কুকের কাছে বায়না ধরলো আজ সন্ধ্যার পর ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। অর্ধাঙ্গিনীর বায়না পূরণের জন্য জাঙ্কুক হসপিটাল থেকে তাড়াতাড়ি ফেরার ব্যবস্থা করে যখন বের হবে তখন প্রবেশ করলো ইয়োনা বেগম। এই টাইমে ইয়োনা বেগমকে হসপিটালে দেখে অবাক হলো জাঙ্কুক। তাৎক্ষণিক জাঙ্কুক নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তার কাছে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মা। জাঙ্কুকের মুখে মা ডাক শুনে স্মিত হাসলো ইয়োনা বেগম। কেন যেন জাঙ্কুকের মুখে যতবার মা ডাকটা শুনি ততবার ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসির রেখা। ইয়োনা বেগম মুচকি হেসে সালামের উত্তর দিয়ে বলল, কি অবাক হচ্ছ আমাকে এখানে রেখে? ইয়োনা বেগমের প্রশ্নে জাঙ্কুক মাথা চুলকে হালকা হেসে বলল, একটু হয়েছি, বসুন না, তারপর কথা বলছি। এই বলে জাঙ্কুক চেয়ার টেনে দিতে ইয়োনা বেগম বসতে বসতে বলল, তুমিও বসো, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিছু কথা তোমায় বলা প্রয়োজন মনে করছিলাম, তাই এখানে আসা। জাঙ্কুক ওর চেয়ারে বসে বলল, সেটা বুঝতে পেরেছি, এনি প্রবলেম মা, আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। ইয়োনা বেগম জিভ দিয়ে ঠোঁট বেঁচিয়ে বলতে শুরু করলো, আসলে বাবা কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। তের বাবার সম্পর্কে তুমি খুব একটা অবগত না। তের 7 বছর বয়সে তার সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তার সাথে আর কোনো রকম আমার যোগাযোগ হয়নি। তবে সপ্তাহখানেক আগে তাকে আমি দেখেছি। সেদিন বিকেলে অফিস ছুটি হওয়ার পর যখন আমি অফিস থেকে বের হই তখন বৃষ্টির নামছিল, যার জন্য রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। বাসায় ফেরার জন্য কোনো রিক্সা পাচ্ছিলাম না, তাই একটু হেঁটে সামনে যেতেই তখন চোখে পড়লো কয়েকটা মুখোশধারী লোক একটা মেয়েকে জোর জবরদস্তি করে গাড়িতে উঠাতে যাচ্ছিল। তখন সেখানে কিছু মানুষ চলে আসায় ওরা মেয়েটাকে ছেড়ে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাটা দেখে কেন জানি আমার মনে সন্দেহ জাগলো। কয়েক মাস আগে নারী পাচারের জন্য নাহির খানকে ধরতে পারলেও আসল কালপ্রিটকে এখনো ধরতে পারিনি। এই মেয়েটাকে ওভাবে গাড়িতে উঠাতে চাওয়ায় আমার মনে কেন যেন সন্দেহ জেগে উঠলো। হতেও তো পারে এরা সেই কালপ্রিটের অন্তর্ভুক্ত। তাই আমি একটা সিএনজি নিয়ে ওদের গাড়ি ফলো করে একটা গোডাউনে পৌঁছাতেই দেখলাম কেউ একজন ওই ছেলেগুলোর উপরে খুব জোরে চেঁচাচ্ছে। সেই লোকের কণ্ঠস্বর হুট করে আমার কেন যেন খুব পরিচিত মনে হলো। আমি তার মুখ দেখার জন্য লুকিয়ে তাদের কাছাকাছি অবস্থান করতেই চোখের সামনে ভেসে উঠল তের বাবা টেলের মুখশ্রী। তাদের চেঁচামেচির কথা শুনে কিছুটা বুঝতে পেরেছি আমার অনুমান ঠিক, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না টেল এই কাজের সাথে জড়িত। ওখানে চারদিকে ওদের অনেক মানুষ ছিল, তাই আমি বেশিক্ষণ সেখানে না থেকে ওখান থেকে চলে আসি। ওখান থেকে আসার পর আমি বিষয়টা শিওর হওয়ার জন্য আরও কিছুদিন ওদের ফলো করি। এতে যতটুকু বুঝতে পেরেছি এই কালোবাজারি কাজে মেন কালপ্রিট টেল। আমার মনে হচ্ছে বিষয়টা তোমাকে জানানোর প্রয়োজন, কারণ তোমরা এদের ধরার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছ, তাই ওরা সুযোগ বুঝে আমাদের পরিবারের উপরে অ্যাটাক করতে পারে। এখন যেহেতু বুঝতে পেরেছো কারা এই কালোবাজারি কারবারের সাথে লিপ্ত, তাই ওদের ধরার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করো। রক্ষা করো আমাদের দেশকে। যতদিন যাবে ওদের দল তত বড় হবে। নাহির খানকে হারিয়ে এখন ওরা অনেকটা দুর্বল, তাই এটাই এখন মোক্ষম সুযোগ ওদের ধরার। ইয়োনা বেগমের সম্পূর্ণ কথা শুনে জাঙ্কুক কিছুটা রেগে বলল, কথাগুলো আমাকে প্রথমে কেন জানালেন না? আপনি একা একা এত রিস্কি কাজ কেন করেছেন? যদি ওদের হাতে ধরা পড়ে যেতেন তাহলে কি হতো ভাবতে পারছেন? আমাকে ছেলে হিসাবে মানেন, তাহলে ভরসা করে ছেলেকে শুরু থেকেই কেন বললেন না মা? আপনার একদমই উচিত হয়নি একা একা ওই ইনভেস্টিগেশন করা। আপনার কিছু হলে তের কি হতো সেটা একবারও ভাবলেন না? আমি সত্যি খুব রাগ করেছি আপনার কাজে। জাঙ্কুকের রাগে ইয়োনা বেগম মৃদু হেসে চেয়ার ছেড়ে উঠে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, জন্ম মৃত্যু সবটাই সৃষ্টিকর্তা অনেক আগে থেকেই লিখে রেখেছে। আমি না থাকলে আমার বাবা যে আমার মেয়েটাকে আগলে রাখবে তা আমি জানি, তাই তো আজকাল নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারি। টেল যে এমন নিকৃষ্ট কাজের সাথে জড়িত হতে পারে কখনো দুঃস্বপ্নেও ভাবিনি, তাই তাকে সেদিন দেখে মাথা ঠিক ছিল না, তাই মাথায় আসেনি তোমাকে জানানোর কথা। টেনশন নিও না, ওরা কেউ আমাকে দেখেনি, আর আমি একদম ঠিকঠাক আছি, দেখতেই তো পারছো। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে গম্ভীর মুখে ইয়োনা বেগমকে নিয়ে হসপিটাল থেকে বের হলো। ইয়োনা বেগম একা যেতে চাইলে জাঙ্কুক যেতে দিল না। নিজের গাড়িতে ইয়োনা বেগমকে উঠিয়ে ড্রাইভারকে সাবধানে যেতে বলে জাঙ্কুক একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। প্রতিমধ্যে সুগাকে ফোন করে জানিয়ে দিল সবাইকে নিয়ে ক্লাবে যেতে, ও 20 মিনিটের ভিতরে আসছে। জাঙ্কুক বাসায় পৌঁছে সবাই রুমে প্রবেশ করতে ফোন বেজে উঠল। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে নামজনের ফোন দেখে ভ্রু কুঁচকে গেল তার। তে বসে বসে গল্পের বই পড়ছিল, তখন ফোনের সাউন্ড পেয়ে পিছু ঘুরতেই জাঙ্কুককে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তে হাসি মুখে সোফা থেকে উঠে জাঙ্কুকের কাছে এগিয়ে গিয়ে জাঙ্কুকের হাত থেকে অ্যাপ্রন নিতে নিতে বলল, আসার আগে ফোন করলেন না যে? ফোন করলে আগে রেডি হয়ে থাকতাম। জাঙ্কুক ইশারা থেকে চুপ থাকতে বলে ফোন রিসিভ করে আরেক হাত দিয়ে তেকে টেনে একপাশ থেকে বাহুডোরে আগলে নিল। জাঙ্কুক তেকে বাহুডোরে আগলে নিয়ে মাথায়
হাত বুলিয়ে দিতে দিতে হ্যালো বলতে উপাস থেকে নামজুন বিচলিত হয়ে বলল, জাঙ্কুক, তের মা অ্যাক্সিডেন্ট করেছে। নামজুনের কথা শ্রবণ হতেই তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকা হাতটা সহসা থেমে গেল। জাঙ্কুক একবার থেকে অবলোকন করে কণ্ঠে খাদে নামিয়ে বলল, কি বলছো? আমি তো কিছুক্ষণ আগে ড্রাইভারকে দিয়ে ঠিকঠাকভাবে পাঠিয়ে দিয়েছিলাম। মালবাহী ট্রাক এসে গাড়ি ধাক্কা মেরেছে। ড্রাইভার সহ তের মায়ের অবস্থা খুব একটা ভালো না। আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, তুমি জলদি চলে আসো, রাখছি আমি। এই বলে নামজুন ফোন কেটে দিল। নামজুন ফোন কাটতে বুকের ভিতর ধক করে উঠল জাঙ্কুকের। জাঙ্কুক চট করে তাকালো তের দিকে, যে ওর দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। তের গভীর চোখের চাউনি দেখে জাঙ্কুকের মাথা এলোমেলো হয়ে গেল। জাঙ্কুকের হাসি খুশি মুখটা হুট করে এমন শুকিয়ে যেতে দেখে তের মুখেও হাসির বিলীন হয়ে গেল। কোনো এক অজানা কারণে বুকের ভেতর ধক করে উঠল। তে যথাসম্ভব নিজেকে সামলে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, কি হয়েছে? এরকম লাগছে কেন আপনাকে? কাকে ড্রাইভার দিয়ে পাঠিয়েছেন? তের প্রশ্নে জাঙ্কুকের অস্থিরতা আরো বেড়ে গেল। কিভাবে এই মেয়েকে বলবে ওর মা অ্যাক্সিডেন্ট করেছে? মেয়েরা এই খবর শুনলে নিজেকে সামলাতে পারবে? ও তো খুব করে জানে যে এই মেয়েটার জীবনে ওর মা কি জিনিস। কিভাবে সামলাবে মেয়েটা? ও তো বলেছিল কখনো তের চোখে এক ফোঁটা পানিও আসতে দেবে না, কোনো কষ্ট ওকে স্পর্শ করতে দেবে না। তাহলে কেন নিজের কথা রাখতে পারলো না? এই মেয়েটার চোখে এক ফোঁটা অশ্রু যে ও সহ্য করতে পারে না। কি হলো, কথা বলছেন না কেন? তের ঝাঁকানিতে জাঙ্কুকের হুঁশ আসলো। জাঙ্কুক জিভ দিয়ে ঠোঁট ভিজে তের দুই গালে আলতো করে হাত রেখে ধেয়ে আসা গলায় বলল, আমার কথা মন দিয়ে শোনো। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে, শক্তি হারাবে না। তুমি যথেষ্ট স্ট্রং একটা মেয়ে, তাই কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ভেঙে পড়তে দেখতে চাই না। আমি সবসময় দেখতে চাই, আমার তেকে স্ট্রং রূপে দেখতে চাই। একটা জায়গায় তোমাকে নিয়ে যাব, কোনো প্রশ্ন করবে না। জাঙ্কুকের এমন কথায় তের অস্থির মন আরো অস্থির হয়ে পড়ল। মনের ভেতর হানা দিতে লাগলো একের পর এক শঙ্কা। তে অস্থির চিত্তে বলে উঠল, কিছু কি হয়েছে? বলুন না, কি হয়েছে? জাঙ্কুক তের প্রশ্নের জবাব না দিয়ে তেকে বুকের মাঝে আগলে নিয়ে মাথায় ভরসার হাত বুলিয়ে দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, চলো আমার সাথে। এই বলে থেকে ছেড়ে দিয়ে ওরা হাত মুঠো নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নামতে লাগলো। নিচে নামার প্রতিটি কদমে তের বুকের ভেতর অজানা শঙ্কা বারবার কেঁপে উঠল। জাঙ্কুকের কথার কোনো মানেই বুঝতে সক্ষম হলো না মেয়েটা। ঠিক কি হয়ে যাওয়ার কথা বলছে উনি? ভাবতে ভাবতে জাঙ্কুকের সাথে নিচে নামতে জাঙ্কুকের কথাই হুঁশ আসলো। যে গাড়িতে উঠো, আমি আসছি। এ বলে তের হাত ছেড়ে দিল। তে জাঙ্কুকের দিকে চোখ তুলে একবার তাকিয়ে কোনো প্রশ্ন না করে ধীর পায়ে বাইরে চলে গেল। তে যেতেই জাঙ্কুক জিন বেগমের কাছে যেয়ে তের মায়ের অ্যাক্সিডেন্টের কথা জানালো সবাইকে নিয়ে আস্তে ধীরে হসপিটালে যেতে। আপাতত ও তেকে নিয়ে যাচ্ছে, এখন সবাই একসাথে গেলে ও আরো ভয় পেয়ে যাবে। এই বলে জাঙ্কুক জিন বেগমের থেকে বিদায় নিয়ে তেকে নিয়ে বাইকে উঠে বসে বাইক নিয়ে ছুটলো হসপিটালের উদ্দেশ্যে। চারদিকে মাগরিবের আজান পড়ছে সবে, তাই রাস্তাঘাট একটু ফাঁকা। জাঙ্কুক থেকে শক্ত করে ধরে বসতে বলে বাইকের স্পিড একটু বাড়িয়ে দিল, কিন্তু বেশি দূর যেতে পারলো না। হুট করে কোথা থেকে একটা ট্রাক এসে সজোরে বাইকে ধাক্কা লাগিয়ে দেওয়ায় কিছু বুঝে ওঠার আগে বাইক সহ ছিটকে এক মাথায় যেয়ে পড়লো তে, আরেক মাথায় যেয়ে পড়লো জাঙ্কুক। শুনশান নিরিবিলি পথঘাট, নেই কোনো শব্দ। ব্যস্ত এই শহরে এমন শুনশান রাস্তা পাওয়া দুঃসাধ্য। সেখানে আজ এই সন্ধ্যাবেলা পুরো রাস্তা ফাঁকা, যেন একটা কাক পক্ষীরও দেখা নেই। সেই নির্জন নিরিবিলি রাস্তার দুই প্রান্তে ছিটকে পড়ে আছে জাঙ্কুক আর তে। জাঙ্কুকের উপরে যেয়ে পড়লো বাইক। তাড়াহুড়াতে হেলমেট পরতে খেয়াল ছিল না, যার জন্য গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়ে ঝিরিঝিরিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, সেদিকে জাঙ্কুকের খেয়াল নেই। জাঙ্কুক চকিত দৃষ্টিতে তের দিকে তাকাতেই বুকের ভিতর কাঁপন বেড়ে উঠল। জাঙ্কুক সব ভুলে এক ছিটকে বাইক নিজের উপর থেকে সরিয়ে হাওয়ার বেগে তের কাছে গিয়ে বিচলিত হয়ে তের হাতটা দেখতে দেখতে অস্থির হয়ে বলতে লাগলো, তে ঠিক আছো? বেশি কষ্ট হচ্ছে? সরি জান, আমার জন্য সবটা হয়েছে। আমার উচিত হয়নি এভাবে বাইক নিয়ে একা বেরোনোর। দেখি। এই বলে তের ছিলে যাওয়া হাতটা চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করলো। হঠাৎ এভাবে বাইক থেকে পিচ ঢালা রাস্তায় পড়তে শরীরে বিভিন্ন জায়গায় ছিলে যাওয়ায় ব্যথায় কুকড়াতে থাকা তে জাঙ্কুকের অস্থিরতা দিকে ঠোঁট কামড়ে ব্যথা সয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে জাঙ্কুকের দিকে তাকাতেই বুকের ভিতর ছ্যাদ করে উঠল। ভুলে গেল সব ব্যথা। তে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের গালে হাত দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, আপনার আপনার মাথার পাশ থেকে ব্লিডিং হচ্ছে। আমি ঠিক আছি, আপনি হসপিটালে চলুন প্লিজ। এই বলে শব্দ করে কেঁদে উঠল তে। তেকে কান্না করতে দেখে জাঙ্কুক থেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালো, কান্না করে না, শান্ত হও, আমি ঠিক আছি। এখানে কোনো সমস্যা আছে, বেশিক্ষণ থাকা ঠিক হবে না। দেখি ওঠো। এই বলে জাঙ্কুক থেকে ধরে উঠিয়ে তের হাত শক্ত করে ধরে বাইকের কাছে যেয়ে দ্রুততার সাথে নিচে পড়ে থাকা বাইকটা উঠাতে যাবে, তখনই চারপাশ থেকে হুট করে কতগুলো গাড়ি এসে ওদের ঘেরাও করে ফেললো। হঠাৎ এতগুলো গাড়ি এসে ওদের ঘেরাও করায় কেঁপে উঠলো তের বুক। তে ভয়ে জড়সড়ো হয়ে জাঙ্কুকের হাত খামচে ধরলো। জাঙ্কুক ওদের চারপাশে ঘুরতে থাকা গাড়িগুলোর দিকে দৃষ্টি বুলিয়ে শক্ত করে চেপে ধরলো তের হাত। যেই হাত ধরার মাঝে অভয় দিয়ে দিল, ভয় পেও না, আমি আছি তো।
চারপাশে ঘুরতে থাকা গাড়িগুলো একে একে থেমে গেল। গাড়িগুলো থামতেই সেগুলো থেকে বেরিয়ে আসতে লাগলো মুখোশধারী বিশাল আকৃতির মানুষগুলো। সেই মানুষগুলোর মধ্যে থেকে একজন একটা গাড়ির সামনে যেয়ে গাড়ির দরজা খুলে দিতেই গাড়ি থেকে নেমে আসলো এক ব্যক্তি, যার মুখে লেগে আছে এক পৈশাচিক হাসি। সেই ব্যক্তির ফেস স্পষ্ট হতে ঝংকার দিয়ে কেঁপে উঠল তের সর্বাঙ্গ, চক্কর দিয়ে উঠল মাথা। তে অবিশ্বাস্য চোখে সামনে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, বাবা। তের মুখে বাবা ডাক শুনে চমকে উঠল জাঙ্কুক। তের দিকে তাকিয়ে আরেকবার সামনের দাঁড়ানো ব্যক্তির দিকে তাকিয়ে শুধালো, তেল। তেল বিশ্বজয়ের হাসি দিয়ে তের দিকে তাকিয়ে বলল, যাক, এত বছর পর তাহলে চিনতে পেরেছো। কষ্ট করে নিজের পরিচয় দেওয়া লাগলো। সম্পূর্ণ কথা শেষ করার আগে জাঙ্কুক টেইলের কলার টেনে ধরে হুঙ্কার ছেড়ে বলে উঠল, এতদিনে গর্ত থেকে বের হয়েছিস, তোকে তো আমি খুন করে ফেলবো। মায়ের অ্যাক্সিডেন্ট তুই করেছিস তাই না? জানোয়ারের বাচ্চা, তোর মতো নরপিশাচকে জিন্দা কবর দেবো আমি। এমনিতেই তের পুরো দুনিয়াটা যেন অন্ধকার হয়ে আসছিল, তার উপরে জাঙ্কুকের কথা কানে যেতেই আত্মাটা যেন শরীর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মায়ের অ্যাক্সিডেন্ট মানে? এই জন্যই জাঙ্কুক ওকে বুঝিয়ে তখন হসপিটালে নিয়ে যাচ্ছিল। কি হয়েছে ওর মায়ের? ভাবতে তের নিঃশ্বাস আটকে আসতে লাগলো। ওর মা ভালো নেই। ওর মায়ের এই অবস্থা আর কেউ করে নাই, ওর বাবা করেছে। ঠিক মানতে পারলো না তে। আজ এত বছর পর কেন ওই লোকটা ওর মাকে ওদের মাঠে এসেছে? কিসের শত্রুতা ওনার সাথে ওদের? মাথার ভিতর ঘুরতে লাগলো হাজারো প্রশ্ন, সেই সাথে ক্ষত বিক্ষত হচ্ছে বুকের ভিতর। অন্ধকার হয়ে আসতে লাগলো চোখের সামনে সব। তে বন্ধ হয়ে আসার নেত্রে চাকুকের দিকে তাকাতেই দুনিয়াটা থমকে গেল। কিছু বুঝে ওঠার আগেই আচমকা পেছন থেকে ঝড়ের ব্যাগে কেউ এসে রড দিয়ে সজোরে জাঙ্কুকের মাথায় বাড়ি মারতেই তে জাঙ্কুক বলে গগনবিদারী চিৎকার দিয়ে একছুটে জাঙ্কুকের কাছে যেতে নিলে তখন কেউ ওর হাত ধরে ফেলল। জাঙ্কুক টুলমুলো পায়ে মাথায় হাত দিয়ে পিছু ঘুরতেই অস্পষ্টভাবে চোখের সামনে ভেসে উঠল তের মুখশ্রী, যে ওর কাছে আসার জন্য ছটফট করছে, কিন্তু কেউ হাত ধরে রাখার কারণে আসতে পারছে না। জাঙ্কুকের চোখের সামনে ধীরে ধীরে সবকিছু অস্পষ্ট হয়ে যেতে লাগলো। এত করে চোখ খুলে রাখার আপ্রাণ চেষ্টা করে গেল, কিন্তু শেষ পর্যন্ত চোখ খুলে রাখা সক্ষম হলো না। ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ হয়ে গিয়ে সব শক্তি ছেড়ে দিয়ে লুটিয়ে পড়লো পিচঢালা রাস্তার মাঝে। চাকুকে পড়ে যেতে দেখে তে চিৎকার করে ওকে ধরে রাখা ব্যক্তিটাকে ছাড়তে বলল, কিন্তু নরপিশাচগুলো কেউ তের চিৎকার কানে নিল না, যেন শুনতেই পায়নি কি বলেছে মেয়েটা। তে ছটফটানির মাঝে তেল তের সামনে এসে দাঁড়াতেই তে ছটফটানি থামিয়ে কান্না জড়িত ভেঙে যাওয়া গলায় চেঁচিয়ে বলল, কেন কেন এমন করেছেন? কিসের শত্রুতা আপনার সাথে আমাদের? আমার মায়ের সাথে কি করেছেন আপনি? ছাড়ুন আমায়, আমাকে যেতে দিন। আমি আপনার পায়ে পড়ি, দয়া করে ওনাকে নিয়ে আমায় যেতে দিন। কথাগুলো বলে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লো তে। মেয়ের কান্নায় পাষাণ টেইলের মন একটুও গলল না, উল্টো শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো, ভয় পেও না, তোমার কিছু করবো না। শত হলেও আমার মেয়ে তুমি। যারা আমার পিছে লাগতে এসেছে জাস্ট তাদের রাস্তা থেকে সরিয়ে দেবো একে একে। প্রথমেই তোমার মা, এবার তোমার স্বামী, নেক্সট টার্গেট জীবনবাড়ির প্রতিটি সদস্য। এই বলে রাস্তা কাঁপিয়ে হেসে উঠল তিনি। টেইলের কথাগুলো কর্ণগোচর হতেই তের পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসলো। হুট করে তে দিকবিদিক ভুলে ওকে ধরে রাখা ব্যক্তির হাতে কামড় মারতেই সেই ব্যক্তির হাত আলগা হয়ে আসতে তেই এক ঝামটা মেরে ছুটিয়ে দিয়ে চাকুকের কাছে যেতে নেবে তার আগেই খপ করে ফের হাত ধরে ফেললো টেইল। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে বিচলিত হয়ে ছুটে ভেতরে প্রবেশ করলো জীবনবাড়ির সদস্যরা। সবাই ছুটে একটা কেবিনের সামনে যেতেই কেবিনের ভেতর থেকে বেরিয়ে আসলো নামজুন। নামজুন বের হতেই জিন বেগম অস্থির হয়ে তার কাছে এগিয়ে গিয়ে বলল, কি অবস্থা এখন ইউনার? নামজুন অভয় দিয়ে বলল, এখন আগের চেয়ে অনেকটা ভালো, জ্ঞান এখনো ফেরেনি, জ্ঞান ফিরলে বাকিটা বলা যাবে। নামজুনের কথায় যেন জীবন ফিরে পেল জিন। তিনি বিচলিত হয়ে বলল, ভিতরে যেতে পারবো? নামজুন মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই জিন বেগম ভিতরে উদ্যত হতেই প্রশ্ন ছুটল, তে কোথায়? ওকে দেখছি না কেন? নামজুনের প্রশ্নে সবাই চমকে উঠল। সিউজন চমকে বলে উঠল, তে কোথায় মানে? জাঙ্কুককে নিয়ে আমাদের আগে বের হয়েছে হসপিটালে, আসেনি এখনো ওরা? সিউজনের কথায় নামজুনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি চিন্তিত হয়ে শুধালো, হসপিটালে আসলে নিশ্চয়ই এখানে দেখতে পেতে। জাঙ্কুকেরা হসপিটাল পৌঁছায়নি শুনে বিপদের আশঙ্কায় জিন বেগম আহাজারি করতে সিউজন অভয় দিয়ে বলল, ভাবে শান্ত হও, আমি দেখছি। এই বলে পকেট থেকে ফোন বের করে সুগাকে কল করতে সুগা জানালো জাঙ্কুক ওদের ক্লাবে আসতে বলে জানিয়েছিল। ও 20 মিনিটের ভিতরে আসছে, কিন্তু সেখানে ঘন্টাখানেক হয়ে গিয়েছে, জাঙ্কুক পৌঁছায়নি। সুগার কথা সিউজন আরো বিচলিত হয়ে সুগাকে জানান দিল ওদের ক্লাবে থাকতে সে আসছে। এই বলে ফোন কেটে দিয়ে সিউজন নামজুনের উদ্দেশ্যে বলল, তুমি এদিকটা খেয়াল রাখো আর সিকিউরিটি বাড়িয়ে দাও, আমি বের হচ্ছি, কেউ টেনশন করো না। এই বলে কাউকে ফোন করতে করতে হসপিটাল থেকে বেরিয়ে গেল। বাইরে প্রচন্ড শব্দের আওয়াজ কানে যেতেই পিটপিট করে চোখ খুলল তে। চোখ খোলার সাথে সাথে মস্তিষ্কে একে একে জানান দিতে লাগলো ওদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো।
ও যখন ছুটে জাঙ্কুকের কাছে যাচ্ছিল তখন টেল ওর হাত ধরে তেকে আটকিয়ে দিয়েছিল। এগুলো মনে হতেই তে চাতক পাখির মতো জাঙ্কুককে খুঁজতে লাগলো, কিন্তু জাঙ্কুকের অস্তিত্ব টের পেল না। টের পেল বদ্ধ একটা রুমের ভেতরে চেয়ারের সাথে বাঁধা ও। টিনের চালের ফাঁক দিয়ে আলোর রোশনি রুমে প্রবেশ করতেই তের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। ওদের যখন টেল ধরেছিল তখন তো রাত ছিল, এখন দিন, তাহলে অনেকটা সময় পার হয়ে গেছে। ও কোথায় আছে? ওর মা কেমন আছে? জাঙ্কুক কোথায় আছে? ভাবতেই তে চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে লাগলো। অস্থিরতায় বুকের ভেতর যন্ত্রণায় কাতরাতে লাগলো। জীবন ওকে এ কোথায় এনে দাঁড় করিয়ে দিল। ভাবতেই হু হু করে কেঁদে উঠল তে। তের কান্নার মাঝে বিকট শব্দে দরজা খুলে গিয়ে টেল ঝড়ের বেগে ছুটে এসে তের গলায় ছুরি ধরতেই থেমে গেল তের কান্না। ক্ষতবিক্ষত হলো হৃদয়। এমন বাবাও কি পৃথিবীতে থাকতে পারে যে নিজের মেয়ের গলায় ছুরি ধরতে পারে? নিজের মেয়ের ভালোবাসার মানুষকে এভাবে নিঃশেষ করে দিতে পারে? ঘৃণায় যন্ত্রণায় কাতরে উঠল তের মন। সে মন থেকে চাইল ছুরিটা যেন ওর গলায় চালানো হয়। এমন বাবা এই পৃথিবীর আর কারণ না হোক। এই বলে তে দুর্বল চোখ জোড়া বন্ধ করে নিতে যাবে, তখনই চোখ যেয়ে ঠেকলো দরজায়। দরজার দিকে চোখ যেতেই যেন মৃত পায়ে তে পুনরায় জীবন ফিরে পেল। তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে রইল জাঙ্কুকের দিকে। ওর জাঙ্কুকের কিছু হয়নি এটা জানতে পেরে এখন সে মরেও শান্তি পাবে। দরজা পেরিয়ে প্রবেশ করলো জাঙ্কুক, সুগা, ইউনো, লিন, কাই সহ আরো কিছু গার্ড। কাল সারা রাত হন্য হয়ে জাঙ্কুককে খুঁজেছে সুগারা, কিন্তু কোনোভাবেই জাঙ্কুকদের খোঁজ মিলতে পারেনি। শেষ রাতের দিকে ইউনা বেগমের জ্ঞান ফিরতে তার কাছ থেকে টেলের কথা শুনে কেউ 1 সেকেন্ড সময় ব্যয় না করে সোর্স লাগিয়ে টেল পর্যন্ত পৌঁছাতে গিয়ে একে একে টেলের সব চালাপেলাদের শেষ করে জাঙ্কুককে ছাড়িয়ে টেলকে ধরতে নেবে, তখনই টেল চালাকি করে তের গলায় ছুরি ধরে চেঁচিয়ে বলে উঠল, খবরদার, আর এক পা এগুলো একদম ছুরি চালিয়ে দেব। টেল তের গলায় ছুরি ধরতেই জাঙ্কুক সহ সবার পা জোড়া থেমে গেল। জাঙ্কুক থেমে গিয়েই হুঙ্কার ছুড়ল, ওর শরীরে এক ফোঁটা রক্ত যদি তোর জন্য ঝরেছে তাহলে তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি, কুত্তার বাচ্চা। টেল কিছু বলতে যাবে তার আগে ঝড়ের ব্যাগে একটা বুলেট ছুটে এসে ওর মাথার এপার থেকে ওপারে চলে গেল। সাথে সাথে হাত থেকে খসে পড়লো তের গলায় ধরে রাখা ছুরি। হাত থেকে ছুরি পড়ার সাথে ছটফট করতে লাগলো, নিজেও গড়িয়ে পড়লো ফ্লোরে। এখানেই বিন্যাস হলো পাপিষ্ঠ পাপ লীলা। সিউজন জানালার বাইরে থেকে চেঁচিয়ে বলল, ঠিক আছিস তোরা? জাঙ্কুক চোখের ইশারায় হ্যাঁ বলে ধীর পায়ে এগিয়ে গেল, স্তব্ধ হয়ে বসে থাকা তের দিকে। জাঙ্কুক তের সামনে এসে হাঁটু গেড়ে বসে তের হাতের বাঁধন খুলে দিয়ে শক্ত করে তেকে বুকের সাথে চেপে ধরে রাখলো, যেন পারলে বুকের ভেতরে ঢুকিয়ে ফেলে। জাঙ্কুক কিছুক্ষণ থেকে বুকের মাঝে শক্ত করে আগলে রেখে তে কোনো রেসপন্স না পেয়ে তেকে ছেড়ে দুই গালে হাত রেখে বিচলিত হয়ে শুধালো, তে ঠিক আছো তুমি? এবারও কোনো রেসপন্স এলো না তের থেকে। সেই একইভাবে শুধু চেয়ে আছে জাঙ্কুকের পানে। সেই চেয়ে থাকার মাঝে ধীরে ধীরে তের চোখ জোড়া বন্ধ হয়ে যেতে লাগলো। তাদিকে জাঙ্কুক আরো বিচলিত হয়ে তের গালে মৃদু চাপড় দিয়ে ওকে ডাকতে লাগলো, কিন্তু তের কান অব্দি সেই ডাক পৌঁছালো না। একটা সময় শরীরে পুরো ভার ছেড়ে দিয়ে পুরোপুরি বুঝে গেল কিছুকাল। তের চোখ বন্ধ করে নেওয়ায় জাঙ্কুকের মাথা কাজ করা বন্ধ করে দিল। জাঙ্কুক দ্রুত থেকে কুলে তুলে নিয়ে গাড়িতে উঠিয়ে বসতে একে একে সবাই এসে গাড়িতে উঠে সবাই ছুটলো হসপিটালে। গভীর জঙ্গলের মাঝে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছে জাঙ্কুক রাতে। মূলত জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়ায় এখান থেকে বের হওয়ার জন্য সঠিক পথ খুঁজে চলেছে। জঙ্গলের বিশাল বিশাল গাছপালা, তার ভিতরে একটু পর পর জীবজন্তুর ডাকের আওয়াজ কানে ভেসে আসতে শিউরে উঠছে তে। তেকে ভয় পেতে দেখে জাঙ্কুকের হাত আর একটু শক্ত করে ধরে অভয় দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তো, আমি আছি তো। ধ্বনিটা কানে যেতেই ভয়ে গুটিয়ে থাকা তে আবার সক্রিয় হয়ে উঠল। ওর পাশে থাকা মানুষটা ওকে এভাবে আঁকলে রেখেছে, এরপরও কি করে ভয় পায় ও? ওর কি ভয় পাওয়া সম্ভব? তে যখন জাঙ্কুককে নিয়ে ভাবনায় মত্ত, তখন আচমকা জাঙ্কুক ওকে ধাক্কা মারতেই তে নিজের ব্যালেন্স ধরতে না পেরে মুখ থুবড়ে নিচে পড়ে গিয়ে কাঁটাযুক্ত লতাপাতায় হাত পা ছিলে গিয়ে টাটকা রক্ত বের হতে লাগলো। জাঙ্কুক ওকে এভাবে ফেলে দিল। ভাবতেই তে আহত মন নিয়ে উঠে বসে চোখ তুলে তাকাতে মনে হলো কলিজাটা যেন জ্যান্ত জানোয়ার টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। একটা তীর ছুটে এসে জাঙ্কুকের বুকের এপার ওপার করে ব্যাত করে ক্ষতবিক্ষত করে দিল জাঙ্কুকের দেহ। তা দেখে তে গগন বিতারে চিৎকার দিয়ে উঠতেই জাঙ্কুকের ধরার আগে জাঙ্কুক লুটিয়ে পড়লো নিচে। তে দিক বিদিক ভুলে চিৎকার দিয়ে জাঙ্কুকের কাছে বসতে নেবে, তখনই কোথা থেকে একটা হিংস্র পশু জাঙ্কুকের উপরে ঝাঁপিয়ে পড়তেই তে পুরো জঙ্গল কাঁপিয়ে জাঙ্কুক বলে চিৎকার করে উঠতে সাথে সাথে তের ঘুম ভেঙে গেল। হঠাৎ তের এমন চিৎকারে জাঙ্কুকের কলিজা কেঁপে উঠল। তের পাশে বসে থাকা জাঙ্কুক তের বাহুডোর আগলে নিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগলো, তে কি হয়েছে? চিৎকার করলে কেন? দুঃস্বপ্ন দেখেছো? শরীর খারাপ লাগছে? কি হয়েছে আমায় বলো, শুনতে পাচ্ছ আমার কথা? অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা তের কানে জাঙ্কুকের কণ্ঠ যেতেই যেন জীবন ফিরে পেল মেয়েটা। তে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুককে জাপটে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, আপনি আপনি ঠিক আছেন? দেখি
এ বলে জাঙ্কুককে ছেড়ে দিয়ে পাগলের মতো জাঙ্কুকের শার্টের বোতাম টেনে ছুটিয়ে বুকে হাত দিয়ে দেখতে লাগলো ক্ষত আছে নাকি। বুকে কোনো ক্ষত না পেয়ে তে প্রাণ ফিরে পেয়ে খুশিতে কান্নার বেগ আরো বাড়িয়ে দিয়ে ফের জাঙ্কুককে চাপটে ধরলো। জাঙ্কুক থেকে শক্ত করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জান আমি ঠিক আছি, দেখো আমি একদম ঠিক আছি, তোমার পাশে বসে আছি, আমার কিছু হয়নি, শান্ত হও প্লিজ। এভাবে হাইপার হয়ে গেলে তোমার সমস্যা হবে। তোমার জাঙ্কুক তোমার কাছেই আছে, একদম তোমার কাছে, দেখো তুমি। এ বলে জাঙ্কুক তার বুক থেকে তের মুখটা তুলে দুই গালে হাত রেখে আস্তে ধীরে রেখে শান্ত করলো। তে শান্ত হয়ে আসতেই জাঙ্কুক তে চোখের পানি মুছিয়ে দিয়ে পুরো মুখ চুমুতে ভরিয়ে দিল, শক্ত করে আবার বুকের ভিতর আগলে নিল। তে শান্ত হয়ে নীরবে জাঙ্কুকের বুকের সাথে লেপ্টে রইল। এভাবে কতটা সময় পেরিয়ে গেল জানা নেই, কিন্তু অনেকটা সময় পর তে কিছু একটা মনে পড়লো। চট করে জাঙ্কুককে ছেড়ে ফের অস্থির হয়ে বলতে লাগলো, আম্মু আম্মু কোথায়। তেকে ফের অস্থির হতে দেখে জাঙ্কুক তেকে শান্ত করতে করতে বলল, মা ঠিক আছে, শান্ত হও, পাশের কেবিনে মা, অস্থির হও না, আমি নিয়ে যাচ্ছি তোমাকে মায়ের কাছে। এই বলে জাঙ্কুক সিট থেকে নেমে তেকে ধরে নামিয়ে ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে পাশের কেবিনে যেতে দেখা মিলল পরিচিত সব মুখগুলো। তে ধীর পায়ে বেডের কাছে এগিয়ে এসে মায়ের শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ দেখে তার পাশে বসে ঠোঁট ভেঙে কান্না করে দিল। মেয়ের কান্নায় ইউনা বেগম এক হাত দিয়ে তের হাত মুঠো করে ধরে অভয় দিয়ে বলল, কান্না করছো কেন মামুনি, মা একদম ঠিক আছে, শুধু একটু লেগেছে, একটুও কান্না করবে না, তাহলে কিন্তু মা কষ্ট পাবো। তে হেঁচকি তুলে বলল, এত আঘাতের পরেও সামান্য লাগছে বলছো। তোমার মা খুব স্ট্রং, তা তো জানোই, এত অল্পতেই দুর্বল হলে হবে। আঘাত তো তুমিও পেয়েছো, দেখো কিভাবে নিজের আঘাত বলে মায়ের কাছে ছুটে ছুটে এসেছো, তেমনি তোমাকে দেখে মায়ের সব আঘাতের ক্ষত সেরে গিয়েছে। তোমার উপরে অনেক ধকল গিয়েছে মামুনি, জাঙ্কুকের শরীরও অনেকটা খারাপ, তোমরা বাসায় যেয়ে একটু রেস্ট নাও। তে নাগজ করে দিয়ে জানালো ও এখানেই থাকবে। শেষে সবাই অনেক বুঝিয়ে শুনিয়ে জাঙ্কুকার থেকে বাসায় পাঠালো। ওদের সাথে জিমিন, সুগাত, জেহুব আর ইয়ুঙ্গিকেও পাঠিয়ে দিল। সবাই কাল থেকে হসপিটালে ছিল, তাই ওদের রেস্ট নেওয়ার জন্য পাঠিয়ে দিল। ইউনা বেগমের সাথে থেকে গেল জিন বেগম, জিসু বেগম আর মিসেস আইরিন, তিনজন। বাসার সামনে এসে গাড়ি থামতে একে একে গাড়ি থেকে নামলো জাঙ্কুক, তে, সুগা, জেহুব, জিমিন আর ইয়ুঙ্গি। সবাই গাড়ি থেকে নেমে একসাথে বাসায় প্রবেশ করতেই জিমিন তে আর জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, ভাইয়া আপনারা উপরে যেয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করুন, আমি দেখি কিছু খাবারের ব্যবস্থা করি, খাবার হলে আপনাদের ডেকে দেব। জিমিনের কথা শুনে জাঙ্কুক বলল, সবাই খুব ক্লান্ত, এখন খাবারের ব্যবস্থা করতে হবে না, তোমরাও রেস্ট নাও, আমি খাবার বাহির থেকে অর্ডার করে দিচ্ছি। না না ভাইয়া, আমি ঠিক আছি, পারবো তো, এখন এই শরীরে বাইরের খাবার খাওয়া ঠিক হবে না। আপনি চিন্তা করবেন না, আমি করতে পারবো, আপনারা যে একটু রেস্ট করুন। জাঙ্কুক আর অমত করলো না, এমনি বাইরের খাবার খাওয়া খুব একটা পছন্দ না তার উপরে এই দুর্বল শরীরে বাইরের খাবার খাওয়াটা ঠিক হবে না। জাঙ্কুকের কথা না বাড়িয়ে তের দিকে চেয়ে বলল, চলো। জাঙ্কুকের ডাকে তে আমতা আমতা করে বলল, আমি জিমিনকে সব কিছু রেডি করে দিয়ে আসি, খুঁজে পাবে না কোথায় কি আছে। তের কথা শেষ না হতেই জিমিন ধমকে উঠল, বেশি বুঝলে একদম মার খাবে। আমি একবারও বলেছি যে আমি কিছু খুঁজে পাবো না, এখন চুপচাপ উপরে গিয়ে রেস্ট নেবে, আমি কিছু খুঁজে পাবো নাকি পাবো না তা আমি দেখে নেব। তে কিছু বলতে উদ্যত হতেই ইয়ুঙ্গি থামিয়ে দিয়ে বলল, দোস্ত আমরা সবাই জানি তোর ঘাড়ের রক তেরা, তুই অসুস্থ এখন, তাই এখন অন্তত ঘাড় তেরামো করিস না, সুস্থ হলে যত খুশি ঘাড় তেরামো করিস, তখন কিছু বলবো না। আর এই বাসার কোথায় কি আছে সব আমার জানা আছে, তাই প্রবলেম হবে না, আমরা দুজন সামলে নেব, আর একটা কথাও বলবে না, চুপচাপ উপরে যা। এ বলে জিমিন আর ইয়ুঙ্গি থেকে ঠেলে ঠুলে জাঙ্কুকের সাথে উপরে পাঠালো। তেরা যেতেই জিমিন সুগার উদ্দেশ্যে বলল, তুমি যে ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, আপাতত একটু ফ্রেশ হলেই এনাফ, আজ না হয় সবাই মিলে রান্না করব, একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। সুগা যেতে ইয়ুঙ্গি কোমরে হাত দিয়ে জিহুবের দিকে বলল, এখন কি তোমাকেও ইনভাইট করে বলতে হবে ফ্রেশ হতে, যাচ্ছ না কেন তুমি? জিহুব ইয়ুঙ্গির মাথায় গাঁটটা মেরে বলল, আমি একদম ফিট আছি, ফ্রেশ হতে হবে না, চল তোদের কাছে হেল্প করি। জিহুবের কথা ইয়ুঙ্গি চোখ গোল গোল করে বলল, জীবনে কোনোদিন কিচেনে পা দিতেও দেখিনি, কিচেন থেকে অলওয়েজ 10 হাত দূরে থাকো, আর বলছো আমাদের কাছে হেল্প করবে। কিচেনে জানি তো কি হয়েছে, এখন যাব আর তোদের কাজে সাহায্য করে কাজ কমিয়ে দেব। হয়েছে জনাব, আপনি কাজ কমানোর বদলে উল্টো অকাজ করে যে কাজের পরিমাণ বাড়িয়ে দেবেন তা খুব ভালো করেই জানি। এখন এমনি সবাই ক্লান্ত, তাই আপনার অকাজ করে আর কাজ বাড়ানো লাগবে না, আপনি এখন আসতে পারেন। অপমান করছিস, এর সুদ কিন্তু সুদে আসলে আমি তুলবো, যাবে তুমি এখান থেকে, রাত কটমট করে বলে উঠলো ইয়ুঙ্গি। সুগা ফের ইয়ুঙ্গির মাথায় গাঁটটা মেরে যেতে যেতে বলল, যাচ্ছি বাপ। ইয়ুঙ্গির মাথায় হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, শালা আনরোমান্টিক, হবু বউকে জান না ডেকে ডাকে বাপ। তুই হবু জামাইকে শালা ডাকতে পারলে ভাইয়া বাপ কেন ডাকতে পারবে না?
সিরিয়াসলি তোরা দুইটাই হাফ মেন্টাল। এই হাফ মেন্টাল দুইটা একসাথে হলে ফুল মেন্টাল হয়ে যাবি, আমি শিওর। এই বলে জিমিন উচ্চ শব্দে হেসে উঠল। হইলাম না হয় পাগল, তবুও এক হতে পারবো, এটা ভাবলেই খুশিতে নাচতে মন চায় আমার। ওলে আমার ননদিনী লয়ে কি ভালোবাসা। ভালোবাসা এত দিওয়ানা না হয়ে এবার চলেন দেখি খাবারের কি ব্যবস্থা করা যায়। যথা আজ্ঞা ভাবিজি, চলেন। এই বলে জিমিন আর ইয়ঙ্গি কিচেনে চলে গেল। মুখে পানি ছিটিয়ে দিতে ক্ষতস্থানগুলোতে পানি লাগতে ব্যথায় ও করে উঠল তে। তের মুখ থেকে ব্যথাসূচক শব্দ বের হতে জাঙ্কুক অস্থির হয়ে গেল। দেখি রুমে চলো, আর পানি দিতে হবে না মুখে। এই বলে থেকে ধরে নিয়ে রুমে গিয়ে তোয়ালে এনে খুব সাবধানে তের মুখ মুছে দিতে লাগলো, যাতে এইটুকু ব্যথাও না লাগে। জাঙ্কুকের এমন সাবধানী কাজে তে সব ব্যথা ভুলে নিষ্পলকভাবে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তের মুখ মোজা হলেও একইভাবে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে শুধালো, কি দেখছো এইভাবে? আমার চেয়েও তো আপনার ক্ষতগুলো বেশি জখম। পানি লাগানোর পর এতটা স্বাভাবিক কিভাবে আছেন আপনি? জ্বালা করছে না? জাঙ্কুক মৃদু হেসে তের নাক টেনে দিয়ে বলল, এইটুকু ক্ষততে জীবন জাঙ্কুকে কাবু করতে পারবে না, বুঝলে? একটু বসো। এই বলে জাঙ্কুক কাবার থেকে একটা মলম এনে তের পাশে বসতেই তে মৃদু চেঁচিয়ে বলে উঠল, না না, এটা আমি কিছুতেই দেবো না। পানি লাগতেই জ্বালা করছে, এটা লাগালে আরো জ্বালা করবে। বাচ্চামি করে না জান, এটা না দিলে ক্ষত সারতে সময় লাগবে। দেখি আমি আস্তে করে লাগিয়ে দিচ্ছি, একটুও ব্যথা করবে না। এই বলে থেকে নিজের দিকে ঘুরিয়ে হাতে মলম নিয়ে কপালের পাশে ক্ষততে লাগাতেই কামড় মেরে উঠতেই তে চেঁচাতে যেয়েও চেঁচালো না। চোখ মুখ খিচে অধর কামড়ে ধরে শুয়ে নিল সব ব্যথা। জাঙ্কুকের মুখ অবলোকন করে আস্তে আস্তে হাতে পায়ে সব ক্ষতস্থানে মলম লাগানোর সাথে আস্তে করে ফু দিতে লাগলো, জ্বালা যেন না করে। সব ক্ষততে মলম দেওয়া হলে তের গালে হাত রেখে বলল, হয়ে গিয়েছে, চোখ খুলো। জাঙ্কুকের কথায় তে পিট পিট করে চোখ খুলল। চোখ খুলতেই জাঙ্কুক প্রশ্ন করলো, এখনো জ্বালা করছে? তে চটজলদি দুই দিকে মাথা নাড়িয়ে না বলে জাঙ্কুক থেকে মলমটা নিয়ে জাঙ্কুকের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, শুধু বউয়ের ক্ষত সারালেই হবে, নিজেরও তো সারাতে হবে। বউয়ের একটু আদর পেলে সব ক্ষত ভ্যানিশ হয়ে যাবে। জাঙ্কুকের কথায় তে লজ্জামাখা মুখে হেসে বলল, অসভ্য, নিজের মুখ বন্ধ রাখুন। এ বলে জাঙ্কুকের শরীর থেকে শার্ট খুলে জাঙ্কুকের পিঠের দিকে তাকাতেই তের চোখ জোড়া চলচল করে উঠল। তে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের পিঠে হাত বুলিয়ে কান্না জড়িত গলায় বলল, এই ক্ষত নিয়েও আপনি এতটা স্বাভাবিক হয়ে আমাকে নিয়ে পড়ে আছেন? খুব ব্যথা করছে না এখানে? তের কান্না জড়িত কণ্ঠস্বর শুনে জাঙ্কুক মুচকি হেসে বলল, তোমার হাতে স্পর্শের সব ব্যথা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গিয়েছে জান। এত ক্ষতবিক্ষত শরীর নিয়েও লোকটা ওর সামনে কতটা স্বাভাবিক হয়ে আছে ভাবতেই তের আরো করে কান্না পেয়ে গেল। তে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের পিঠে অতি সপ্তর্পণে মলম লাগিয়ে দিল। একে একে সব ক্ষততে খুব সাবধানে মলম লাগিয়ে দিল, যাতে ব্যথা না পায়। মলম লাগানো হলে জাঙ্কুক বেডে শুয়ে থেকে ইশারায় কাছে ডাকলো। জাঙ্কুকের ডাকে তে কোনো বাক্য বিনিময় না করে জাঙ্কুকের পাশে শুতেই জাঙ্কুক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে কপালে ভালোবাসার পরশিকে দিয়ে বলল, এখন চুপচাপ একটু ঘুমাবে, একটু ঘুম হলে দুর্বলতা কেটে যাবে অনেকটা। তে অমত করলো না। জাঙ্কুকের উষ্ণ বুকের মাঝে গুটিসুটি হয়ে বিড়াল ছানার ন্যায় লেগে রইল। একটা সময় দুজনেই ঘুমের দেশে পাড়ি দিল। সুগা ফ্রেশ হয়ে কিচেনে আসতেই দেখলো জিমিন আর ইয়ঙ্গি রান্নাঘরে সবকিছু গোছগাছ করছে। জিমিন ভাত বসিয়ে বেসিনে মাংস ধুচ্ছে আর ইয়ঙ্গি পেঁয়াজ কাটছে। ছুরি দিয়ে এক টুকরো করে পেঁয়াজ কাটছে আর চোখ জ্বলছে। বোনের কাজে সুগা স্মিত হাসলো। মেয়েটা রান্নার কাজে খুবই কাঁচা। সুগা ইয়ঙ্গির কাছে যেয়ে ওর হাত থেকে ছুরি নিয়ে বলল, আর কিছু করতে হবে না তোর, আমি আছি, আমি করছি। ভাইয়ের কথায় ইয়ঙ্গি ঠোঁট উল্টে বলল, ভাইয়া একটু বলবে এই পেঁয়াজের সাথে আমার কিসের শত্রুতা? আমি যখনই পেঁয়াজ কাটতে আসবো তখনই ও আমাকে কাঁদাবে। ইয়ঙ্গির কথায় সুগা আর জিমিন একসাথে হেসে উঠলো। তা দেখে ইয়ঙ্গি আরো ঠোঁট উল্টে বলল, হাসতো কেন তোমরা? জিমিন তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ইয়ঙ্গির কাছে এসে ইয়ঙ্গির গাল টেনে দিয়ে বলল, ননদিনী, আপনি রান্নাবান্নার কাজে খুব এক্সপার্ট, এই জন্য আপনার সাথে পেঁয়াজের এত শত্রুতা। অনেক কাজ করেছিস, আর কিছু করতে হবে না, সব কিছু তো রেডি আছে, এখন শুধু বসাবো, তুই যে রেস্ট কর। ইয়ঙ্গি যেতে না চাইলেও জিমিন জোর করে পাঠিয়ে দিল। রান্নার কাজে মেয়েটা একদমই কাঁচা, সেই হিসাবে যতটুকু পেরেছে ওকে হেল্প করেছে, এখন বাকিটা ও সামলে নিতে পারবে, তাই ইয়ঙ্গিকে পাঠিয়ে দিল। ইয়ঙ্গি যেতেই জিমিন সুগার উদ্দেশ্যে বলল, আমাকে দাও, আমি কেটে নিচ্ছি। সুগা দিল না, নিজেই পেঁয়াজ কাটতে কাটতে বলল, কোনো কথা না, আজ আমি রান্না করব, তুমি রিল্যাক্স করবে। নিয়ঞ্জন বেগম যখন বাসায় থাকে না তখন জিমিন একাই সব কাজ সামলে নেয়। তখন রান্না করতে গেলে সুগা সবসময় ওকে টুকিটাকি সাহায্য করে, কিন্তু তাই বলে আজ রান্না করবে ভাবতেই জিমিন চোখ বড় বড় করে বলল, রান্না করবে মানে? তুমি রান্না করতে পারো যে রান্না করবে? পারি না তো কি হয়েছে, তুমি দেখিয়ে দেবে আমি রান্না করব। এই একদম না, তুমি পারবে না, দেখি সরো, আমাকে দাও।
সুগা জিমিনের হাত ধরে একটা চেয়ার টেনে সেটাই বসিয়ে দিয়ে বলল, চুপচাপ এখানে বসে থাকো, আর কিভাবে কি করতে হবে আমাকে দেখিয়ে দাও। তোমার হাতের রান্নার মতো এতটা ইয়াম্মি করে রান্না করতে না পারলেও খাওয়ার উপযোগী কিছু তৈরি করতে পারবো, এইটুকু কনফিডেন্স আছে, বুঝেছো? সুগা যেটা বলেছে সেটা করবেই এখন, হাজারো না বললেও কাজ হবে না। তাই জিমিন হার মেনে নিয়ে সুগাকে দেখিয়ে দিতে লাগলো কিভাবে কি করবে। জিমিনের কথা মতো সব করে রান্না কমপ্লিট করতে করতে ঘন্টাখানেক লেগে গেল। একটানা এমন ঘন্টাখানেক রান্না করায় সুগা ঘেমে পুরো শার্ট ভিজে গেছে তার। ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে অনেকটা, কপাল বেয়ে চুয়ে চুয়ে পড়ছে ঘাম। তা দেখে জিমিন ওনার এক কোনা হাতে মুঠোয় নিয়ে সুগার মুখের ঘাম মুছে দিতে দিতে বলল, দেখেছো নিজের কি হাল করেছো? এতবার করে বললাম আমার কাছে দিতে, কিন্তু কে শুনে কার কথা? জিমিনের বকা কানে তুলল না সুগা, উল্টো জিমিনের কোমরে হাত রেখে একটানে জিমিনকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমার একদিনের কষ্টের কথা চিন্তা করে তুমি অস্থির হয়ে পড়ছো, তাহলে আমার কেমন লাগে? এমন কষ্ট তো রেগুলার করো তুমি। আর মা, বাসায় কোনো মেয়েরও রাখতে দাও না, তোমাদের কষ্ট দেখলে আমারও এমন লাগে। কি যে বলো না, নিজের সংসার নিজে সামলাবো, সেখানে মেড রাখবো কেন? তাহলে সংসারটা তো আমার হলো না, ওই মেডটার হলো। রান্না বান্না ছেলেদের কাজ না, মেয়েদের কাজ, বুঝলে? তাই এই কাজ করতে আমাদের কোনো কষ্ট লাগে না। নিজের মতো করে নিজের সংসারটা সামলানোর শান্তি কতটা সেটা তুমি বুঝবে না। সংসার সামলাতে এত শান্তি আমার বেবি জানের। খুব শান্তি। এ বলে সুগাকে আলতো করে জড়িয়ে ধরলো জিমিন। ঘামে ভিজে আছি, এভাবে ধরো না, তোমার শরীরে লেগে যাবে। জিমিন সুগাকে আরো গভীরভাবে জড়িয়ে নিয়ে শোধালো, লাগুক, দিন শেষে তোমার ঘাড়মাক্ত বুকেই আমার ঠাই। সুগা মুচকি এসে জিমিনের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকের মাঝে আলিঙ্গন করে নিয়ে বলল, ভালোবাসি জিমিন পাখি। আমিও খুব ভালোবাসি সাহেব। এবার ছাড়ো, আর জাকুব ভাইয়াকে ডেকে তার থেকে পোশাক নিয়ে শাওয়ার নিয়ে আসো একেবারে, আমি খাবার টেবিলে সাজাই। সুগা সম্মতি দিয়ে জাকুবকে ডেকে তুলে শাওয়ার নিয়ে নিচে এসে সবাই একসাথে খেতে বসলো। বলা বাহুল্য প্রথমবার হিসাবে সুগা খুবই ভালো রান্না করেছে, তার প্রশংসা করতে কেউ ভুলল না। তো হিয়ার মিস, এতটুকু ভয়েস রাইট খাই আমি পুরো গল্প শেষ করে লাইছি। গল্প এডিট করতাম যাই একটু ডাউট লাগছে, কারণ এই কাহিনীটা আমার মনও আছিল আফসা আফসা। তো গল্প এডিট করে সেভ টেপ করে শেষ, খালি আপলোড দিব। তারপরে আমার হঠাৎ করে মনে হয়েছে একটু দেখি, আর সেটা দেখি আমি এই কাহিনীটা বাদ দিয়ে ওই গল্প শেষ করে লাইছি। দেউকা মাঝখানে এটা আবার দিয়া দিছি। তাহলে আবার গল্পে ফিরি। দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। জাকুবতে ইউনা বেগম এখন পুরোপুরি সুস্থ। সবাই সুস্থ হতেই জেহুব আর ইয়ুঙ্গির বিয়ের বন্দোবস্ত শুরু হয়ে গেল। বিয়ের জন্য এক সপ্তাহের জন্য হসপিটাল থেকে ছুটি নিয়েছে জাঙ্কুক আর নামজুন। গাড়িতে উঠে বসলো তারা। বাবা ছেলের মাঝে আগের মতো দূরত্ব না থাকলেও এখনো একে অপরকে গুছিয়ে কথা বলতে কেউ কাউকে ছাড়ে না। জাঙ্কুক গাড়ি স্টার্ট করতেই নামজুন খোঁচা মেরে বলে উঠল, বিয়ে করছো অর্ধেক বুড়ো হয়ে, এখন বাবা হবে কি পুরো বুড়ো হয়ে? বেঁচে থাকতে কি আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না? বাবার খোঁচা মারা কথার পৃষ্ঠে জাঙ্কুক আজ আর উল্টা খোঁচা মেরে কথা বলল না। আজ ওর কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটা ও। এই সুখের দিনটা বাবার সাথে মোটেও খোঁচাখুচি করতে চায় না। জাঙ্কুক ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পাশ থেকে একটা রিপোর্ট বের করে দিল নামজুনের দিকে। জাঙ্কুকের কাজে নামজুন বিস্মিত হলেন। ছেলেকে আজ একটু বেশি খুশি খুশি লাগছে তার কাছে, যেন ঠোঁটের কোণ থেকে আজ হাসি সরছেই না। ছেলের এত খুশির কারণ খুঁজে না পেলেও তিনি ভ্রু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কি আছে এতে? জাঙ্কুক ড্রাইভ করতে করতে জবাব দিল, নিজেই খুলে দেখো না। নামজুন জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে রিপোর্টে চোখ বুলিয়ে সব বলে উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি আমি দাদা হতে চলেছি? জাঙ্কুক উত্তর দিল না, শুধু হাসলো। কিছুদিন যাবৎ তেজ শরীর খুব খারাপ যেতে কিছু টেস্ট করিয়েছিল। টেস্ট করিয়ে এমন একটা সারপ্রাইজ পাবে নিজেও কল্পনা করেনি। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি টের পেয়ে ছেলেটার মুখ থেকে যেন আজ হাসি সরছেই না। ছেলের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে নামজুন তার উত্তর পেয়ে গিয়ে দুই হাত তুলে মোনাজাত তুলে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমার নাতি যেন আমার মতো হয়। নামজুনের মোনাজাতে জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। জাঙ্কুক ভ্রু কুঁচকে নামজুনের দিকে তাকিয়ে বলল, আমার সন্তান তোমার মতো হবে কেন? তোমার মতো গোমরামুখ আমার সন্তান হবে প্রশ্নই আসে না। আমার সন্তান আমার মতো হবে। আমার নাতি তোমার মতো গুন্ডা হবে, সেটা আমি বেঁচে থাকতে হতে দেব না। আমার নাতি আমার মতোই হবে। বাবা, তুমি আমায় এভাবে অপমান করতে পারো না। নামজুন অবাক হওয়ার ভান করে বলল, অপমান কোথায় করলাম? আমি তো ইনসাল্ট করেছি। বাবার মন রসিকতার কথায় জাঙ্কুক রাগের মাঝে হেসে দিল। সেই সাথে নামজুনও হেসে দিয়ে জাঙ্কুকের কাঁধে বর্ষার হাত দিয়ে বলল, মজা করছিলাম। আমার নাতি আমার জাঙ্কুকের মতোই হোক, এটাই প্রার্থনা করি। বাবা হতে চলেছ, এখন কিন্তু তোমার দায়িত্ব দ্বিগুণ হতে চলেছে। তবে তুমি যতই বড় হও, যতই দায়িত্ব নিতে শেখো, তুমি আমার সেই ছোট্ট জাঙ্কুক হয়েই থাকবে। এই বাবাকে সবসময় বটবৃক্ষ হয়ে পাশে পাবে। বাবার ভরসাযোগ্য হাতটা কাঁধে পড়তে
জাঙ্কুকের সুখের পরিমাণটা যেন এবার আকাশ ছুঁই ছুঁই। জাঙ্কুক মৃদু হেসে ছোট করে বলল, লাভ ইউ বাবা। নামজুন ছেলের কথায় মৃদু হাসলো। এর ভেতরে গাড়ি বাসার সামনে থামতে জাঙ্কুক গাড়ি থেকে নামতে নামতে নামজুনকে জানান দিল নতুন সদস্যের কথা এখনই সবার কাছে না বলতে, সবাইকে একসাথে সারপ্রাইজ দেবে। ছেলের কথায় নামজুন সম্মতি দিয়ে একসাথে বাসায় প্রবেশ করতেই জিন বেগমের চোখ জুড়িয়ে গেল। একটা সময় বাবা ছেলের সম্পর্ক ছিল সাপ আর নেউলের, সেখানে এখন বাবা ছেলের সম্পর্কটা কতটা ফ্রেন্ডলি সেটা দেখেও মনটা একরাশ ভালো লাগাই ছেয়ে গেল তার। বাসায় প্রবেশ করতেই মাকে দেখে জাঙ্কুক মুচকি এসে বলল, খুব খিদে পেয়েছে, খাবার রেডি করো, ফ্রেশ হয়ে আসছি। জিন বেগম সম্মতি দিয়ে বলল, তেকেও নিয়ে আসিস, মেয়েটার শরীর এমনি ভালো না। এত করে বললাম তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু না, সে সবার সাথে খাবে। জাঙ্কুক ঠিক আছে বলে উপরে যেয়ে ফ্রেশ হয়ে তেকে নিয়ে নিচে নামলো। সবাই একসাথে খাওয়া শেষ করে তে এটো থালা বাসন ধুতে গেলে জিন বেগম এক ধমক দিল। অসুস্থ শরীর নিয়ে আবার কাজ করতে আসায় শাশুড়ি মায়ের বকা খেয়ে তে ঠোঁট উল্টে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসতেই নামজুন থেকে কাছে ডেকে বলল, কি হয়েছে আমার মামুনির? বাবার আহ্লাদে কণ্ঠস্বর শুনে তে তার পাশে বসে ঠোঁট উল্টে বিচার ঠুকলো। মা বকা দিয়েছে। কি এত বড় সাহস, আমার মেয়েকে বকা দেয়? এ বলে হাঁক ছেড়ে জিন বেগমকে ডাকলো নামজুন। জিন বেগম হাতের কাজ ফেলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই তিনি বলে উঠল, কি সমস্যা, আমার মামুনিকে কোন সাহসে বকা দিয়েছ? স্বামীটাকে হাতের কাজ ফেলে ছুটে এসেছেন জিন বেগম কোনো প্রয়োজনে ডাকছেন কিনা এই জন্য। এদিকে এখানে এসে স্বামীর কথা শুনে কোমরে হাত দিয়ে বলল, কেন বকা দিয়েছি সেটা জিজ্ঞেস করো না তোমার মাকে। নামজুন এবার তের দিকে তাকিয়ে বলল, কেন বকেছে মা? নামজুনের প্রশ্নে তে এবার আমতামতা করতে লাগলো। বিচার ঠুকতে এসে এবার নিজেই ফেসে গেল। এখন কি করে বলবে মা কেন বকা দিয়েছে? তেকে আমতামতা করতে দেখে জিন বেগম এই বলে দিল, কি হলো আম্মাজান, এখন বলছেন না কেন? শুনেন তাহলে আপনার মেয়ে কি করেছে। এমনিই অসুস্থ, তার উপরে নাফতামি করে থালা বাসন ধুতে গিয়েছে। বাসায় আমরা তিনটা মা থাকতে ও অসুস্থ শরীর নিয়ে কোন সাহসে কাজ করতে গিয়েছে সেটা এবার আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। বাবার কাছে আমার নালিশ টুকা হচ্ছে তাই না? দাঁড়াও, আমি ইয়োনার কাছে নালিশ টুকছি। মেয়ে এখন আর আমাকে ভালোবাসে না। জিন বেগমের কথায় তে ঠোঁট উল্টে তার দিকে তাকিয়ে রইল। তখন নামজুন তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অসুস্থ শরীর নিয়ে ঠান্ডা কোনো ছুতে গেলে এতে ঠান্ডা লেগে যাবে তো মামুনি। এখন থেকে সাবধানে চলাফেরা করবে, নিজের ভালোটা বুঝতে হবে তো মামুনি। সুস্থ হলে তখন মায়ের কাছে হেল্প করলে কেউ কিছু বলবে না, তবে অসুস্থ শরীর নিয়ে কিছু করা চলবে না, কেমন? তে কোনো কথা না বলে উপর নিচ মাথা দোলালো। এদিকে পাশের সোফায় বসে জাকুক মা বাবা আর বউয়ের কাণ্ড দেখছে আর ঠোঁট টিপে হাসছে। ওর বাবা মায়ের সাথে তের বন্ডিংটা দেখলে কেউ বলবে না এরা ওর শ্বশুর শাশুড়ি, বলবে আপন বাবা মা। ওর বাবা মায়ের ভাগ এইভাবে তে নিয়ে নেওয়ায় একটুও হিংসে হলো না জাকুকের, বরং বাবা মায়ের উপরে সন্তুষ্ট হলো। ওর ভালোবাসার মানুষটাকে তারাও এভাবে ভালোবেসে আপন করে নিয়েছে। জিন বেগম তের পাশে বসে এক পাশ থেকে ওকে জড়িয়ে নিয়ে বলল, এত রাগ করতে হবে না আম্মাজান, মা তোর ভালোর জন্যই বকা দিয়েছে। সব সময় মনে রাখবি আমি তোর শাশুড়ি না, আমি তোর মা। মা কি কখনো পারে অসুস্থ সন্তানকে দিয়ে কাজ করাতে? আমি অসুস্থ হলে তুই আমার কাজ করে দিবি, আবার তুই অসুস্থ হলে আমি তোর কাজ করে দেব। এটাই তো মা মেয়ের ভালোবাসা। জিন বেগমের কথায় তে অশ্রুসিক্ত নয়নে তাকে জাপটে ধরে বলল, তোমরা এত ভালো কেন আম্মু? জিন বেগম কিছু বলতে উদ্যত হতে জাকুক রাগ করার ভান করে বলে উঠল, এখানে যে একটা এতিম ছেলে বসে আছে সেটা কি কারোর চোখে পড়ছে? মেয়েকে পেয়ে সবাই ছেলেকে যেন ডাস্টবিনে ফেলে দিয়েছে। জাকুকের কথায় নামজন খোঁচা মেরে বলল, তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিলাম, সেখান থেকে এনে চেয়েছিলাম মানুষ করতে, কিন্তু হয়েছ কুন্ডা। একদম আমার মামুনির সাথে হিংসে করবে না, তাহলে কিন্তু সত্যি সত্যি ডাস্টবিনে ফেলে আসবো। নামজনের কথায় তে খিলখিলিয়ে হেসে উঠতে জাকুক চোখ পাকিয়ে নামজনের দিকে তাকিয়ে বলল, এই অপমানের বদলা আমি নিব ডক্টর সাহেব। জিন বেগম বাপ ছেলের বাজানোর আগেই এদের থামিয়ে দিয়ে জাকুককে ইশারায় কাছে আসতে বলে জাকুক থেকে একসাথে আগলে নিয়ে বলল, তোরা দুজনেই আমার জীবন, আমি তো কারোর কিছুই না, এখানে থেকে আর কি হবে, চলে যাই আমি। এ বলে রাগের ভান করে নামজন উঠে চলে যেতেই তিনজন একসাথে হেসে উঠল। হাসি থামিয়ে জিন বেগম তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাত অনেক হয়েছে, এবার যে ঘুমিয়ে পড়ো আম্মা, আমি হাতের কাজটা সেরে আসি। এ বলে তিনিও চলে গেলেন। জিন বেগম যেতে জাকুক তের উদ্দেশ্যে বলল, চলো মেডিসিন নিতে হবে। তে সম্মতি দিয়ে জাকুকের সাথে আস্তে ধীরে উপরে উঠে গেল। জাকুক থেকে মেডিসিন খাইয়ে শুতে বলে তে বায়না ধরলো ব্যালকনিতে বসে একটু রাতের বিলাস করবে। অর্ধাঙ্গিনীর আবদার ফেলতে পারলো না জাকুক। জাকুক থেকে নিয়ে ব্যালকনিতে আসতেই তে জাকুকের বুকের সাথে লেপ্টে রইল। তা দেখে জাকুক কোমল স্বরে ডাকলো, তে। কি হয়েছে? কিছু না, শুনছি। কি? আপনার হার্টবিট। কথাটা বলে মুচকি আসলো তে।
তের কথাই জাগুক মুখে সুপ্ত হাসির রেখা ফুটিয়ে তের কপালে অধর ছুঁয়ে দিয়ে শুধালো, এখনো আপনি সম্বোধন করবে? এবার তো তুমি করে বলো জান। আপনি সম্বোধনের মাঝে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই ছাড়তে পারছি না এই সম্বোধন। জাগুক মুচকি এসে বলল, তোমার যেটা ভালো লাগে ডাকো। এ বলে আলতো করে তেকে বুকের মাঝে আলিঙ্গন করে নিয়ে বলল, ভালোবাসি তে কুকির আম্মু। তে চমকে জাগুকের বুক থেকে মাথা নিচু করে জাগুকের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, তে কুকিকে? জাগুক তের কোমল ঠোঁটের বাজে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে তের উষ্ণ বেটে হাত রেখে ফিসফিসিয়ে বলে উঠল। এইখানে একটু একটু করে বেড়ে উঠছে সে। জাগুকের কথাটা কর্ণগোচর হতেই তের পুরো শরীর ঝংকার দিয়ে কেঁপে উঠল। তে কাঁপা কাঁপা হাতে পেটের উপরে জাগুকের হাতের উপর হাত রেখে চলচল চোখে জাগুকের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলে উঠল, সত্যি? সত্যি। তে কুকি ইজ কামিং মাই জান। আমাদের ভালোবাসা একটু একটু করে বেড়ে উঠছে তোমার মাঝে। আই এম সো হ্যাপিতে। আজ আমরা পরিপূর্ণ। আমাকে এই পরিপূর্ণ ভালোবাসার জীবন উপহার দেওয়ার জন্য এত এত ভালোবাসি তোমায় বউ। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সো মাচ বউজান। তে কম্পিত শরীরে জাগুককে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। যেই কান্নার মাঝে নেই কোনো বিষাদের ছোঁয়া, আছে শুধু অফুরন্ত সুখের ছোঁয়া। জাগুকের ভালোবাসায় সব সময় এক অন্যরকম সুখের সাগরে ডুবেছিল। আজ সেই ভালোবাসা পরিপূর্ণ একটা রূপ নিল। ওর ভেতরে একটু একটু করে বেড়ে উঠেছে ছোট্ট একটা প্রাণ, যেটা ওদের দুজনের ভালোবাসার চিহ্ন। কিছু মাস পর এই ছোট্ট প্রাণটা এই পৃথিবীতে এসে ওদের বাবা মা বলে ডাকবে। ইস, কি সুন্দর সুখময় মুহূর্ত হবে সেটা। এত সুখ কিভাবে সইব আমি? কাঁপতেই তে সব ভুলে জাগুকের বুকে মাথা রেখে আলতো করে চোখ জোড়া বুঝে নিল। তে, জাগুকের ডাকে তে ছোট করে সাড়া দিল। আমাদের গল্পের একটা নাম দিয়েছি, সেটা কি জানো? তে দুই দিকে মাথা নাড়িয়ে না বুঝিয়ে বলল, কি? জাগুক থেকে আরো একটু গভীরভাবে আলিঙ্গন করে নিয়ে শুধালো, তুমি হৃদয়স্পর্শী, তুমি মায়াবিনী। তাই তো আমাদের গল্পের নাম দিয়েছি হৃদয়স্পর্শী মায়াবিনী। জাগুকের ছন্দে তে মুচকি হেসে মাথা তুলে জাগুকের চোখে চোখ রেখে বলল, ভালোবাসি ডক্টর সাহেব। জাগুকের চোখের পাতায় ছোট্ট করে চুমু খেয়ে শুধালো, তোমার জন্য অফুরন্ত ভালোবাসা মাই কুইন। সমাপ্ত। তো হে আর্মিস, কেমন আছো তোমরা সবাই? তো গল্পটা কেমন লাগছে এটা আমি আর তোমরা জিজ্ঞাতাম না, কারণ অলরেডি তোমরা কমেন্ট বক্স বাসাইলাও। গল্পটা অনেক সুন্দর ছিল সত্যি। যাই হোক, আমি তো ভাবছি যে এই গল্পের পরে অপ্রিয় রাক্ষস মশাই শুরু করব 1 তারিখ থেকে। আর 1 তারিখ থেকে আমাদের এক্সাম, বুঝছো নি? আজকে কয় তারিখ? 25 তারিখে আমি ভয়েস দেওয়া শেষ করছি গল্পটা। জানি না কবে দিয়ে মুছে নিল। যাই হোক, 1 তারিখেতে পরীক্ষা। তোমরা সবাই দোয়া করো যেন টাইনা টুইন হলো পাস করতারি। কারণ আমি অতি বেহুদা একটা স্টুডেন্ট। বাই কোনোরকম পাস করতারলেই আমি বাঁচি, আর কোনো লাগতো না আমার। যাই হোক, এর লাগি তোমরা সবাই দোয়া করো যেন আমি টাইনা টুইন হলো পাস করতারি। আচ্ছা তাহলে তাও তোমরা এই গল্প থেকে বিদায় জানাচ্ছি। টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গেও। আর শোনো মিস, তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই।